পৃথিবীর যে কোনো প্রান্তের যে কোনো ইন্টারভিউ রুমের একটি কমন প্রশ্ন, আপনি নিজের সম্বন্ধে কিছু বলুন। শিক্ষক থেকে শুরু করে পুলিশ পর্যন্ত, WBCS থেকে শুরু করে কোনো অফিসের ক্লার্ক পর্যন্ত সকল মানুষকে কিন্তু এই প্রশ্নের উত্তর দিতে হয়েছে ইন্টারভিউ রুমে। তাই আপনার চোখে যদি সরকারি চাকরির স্বপ্ন থাকে, তাহলে আজ থেকে আপনিও এই নির্দিষ্ট প্রশ্নটিকে নিয়ে ভাবতে শুরু করে দিন। কেন এই প্রশ্নটি ইন্টারভিউ বোর্ডে করা হয়, এই প্রশ্নের মধ্যে দিয়ে ইন্টারভিউয়ার কোন কোন বিষয়গুলি জানতে চান, আমরা কোন বিষয়গুলি এই প্রশ্নের মধ্যে দিয়ে তুলে ধরব এবং কোন বিষয়গুলি গোপন করব, আজকে সবটা এই ভিডিওর মধ্যে আলোচনা করব। নমস্কার বন্ধু, আমি বিশ্বদীপ নন্দী। আসুন তাহলে আজকে এই প্রশ্ন সম্বন্ধে বিস্তারিত জেনে নিই। সবার প্রথমে যে কথাটি বলবো, যে এই প্রশ্নের মধ্যে এমন ক্ষমতা রয়েছে যে আপনি চাইলে এই প্রশ্নের সঠিক উত্তর দিয়ে আপনি যেমন করে আপনার ইন্টারভিউকে পরিচালিত করতে চাইবেন, আপনি তেমন করে আপনার ইন্টারভিউকে পরিচালিত করতে পারেন। শুধু নির্দিষ্ট কিছু পদ্ধতির প্রয়োজন, এবং সেই পদ্ধতিগুলি জানার আগে আপনাকে জানতে হবে যে আপনাকে কেন এই প্রশ্নটি করা হয়েছে। আসুন আগে বুঝে নিই যে কেন আমাকে এই প্রশ্নটি করা হচ্ছে। একেবারে 1, 2, 3, 4 করে বুঝে নেব, এবং তারপরে কোন বিষয়গুলি বলা যাবে এই প্রশ্নে এবং কোন বিষয়গুলি বলা যাবে না সেই বিষয়গুলি আলোচনা করব। সবার আগে যে কথাটি বলবো, ইন্টারভিউ মানে কিন্তু মৌখিক পরীক্ষা নয়। যদি মৌখিক পরীক্ষা হতো তাহলে সেখানে 1, 2, 3, 4, 5 করে 5টি প্রশ্ন থাকতো, কিন্তু ইন্টারভিউ মানে হচ্ছে সাধারণ আলাপচারিতা, ইন্টারভিউ মানে হচ্ছে সাক্ষাৎকার। তাহলে আপনি যখন নতুন কোনো একটি মানুষের সঙ্গে মেশেন, নতুন কোনো একটি মানুষের সঙ্গে প্রথম কথা বলেন, তখন নিশ্চয়ই আমার নাম বিশ্বদীপ নন্দী, আপনার নাম কি, এইরকম করে কথাটা শুরু হয়, অর্থাৎ সাধারণ একটি আলাপচারিতার মধ্যে দিয়ে শুরু হয়। তাহলে আপনি যখন ইন্টারভিউ বোর্ডে গেছেন, সেখানেও কিন্তু সাধারণ একটি আলাপচারিতা চলবে, সাধারণ একটি সাক্ষাৎকার চলবে, এবং সেই সাক্ষাৎকারের শুরুটা কিন্তু আপনি নিজের সম্বন্ধে কিছু বলুন এইরকম সাধারণ কিছু প্রশ্ন দিয়ে হয়ে থাকে। তাই আপনাকে এই প্রশ্নটি করা হয়েছে, নিজের সম্বন্ধে কিছু বলুন। এখন প্রশ্ন হচ্ছে যে সাধারণ আলাপচারিতার প্রয়োজন হয় কেন। আসুন আমরা 2 নম্বর পয়েন্টে সেটিকে বুঝে নেওয়ার চেষ্টা করি। সবচেয়ে বেস্ট পারফরমেন্স দেওয়ার জন্য দরকার হয় ভয়হীন পরিবেশ। কিন্তু আপনি যখন ইন্টারভিউ বোর্ডে যাবেন, তখন আপনার মনের মধ্যে কিন্তু একরাশ ভয়, একরাশ উৎকণ্ঠা থাকবে। তার জন্য আপনি কিন্তু আপনার বেস্ট পারফরমেন্স সেখানে তুলে ধরতে পারবেন না। তাই সবার আগে ইন্টারভিউয়ার চেষ্টা করছেন যে আপনার কাছে সেই পরিবেশটাকে ভয়হীন করার জন্য। তাই আপনাকে এমন একটি প্রশ্ন করেছে যে প্রশ্নের উত্তরে আপনি কিছু না কিছু বলতে পারবেন। অর্থাৎ শুরুতেই আপনার কাছে একটি ভয়হীন পরিবেশ উপহার দেওয়ার জন্য ইন্টারভিউয়ার আপনাকে এই প্রশ্ন করেছেন। আসুন আমরা এরপরে কি কারণ রয়েছে এই প্রশ্নের পিছনে সেটা জেনে নিই। তৃতীয় হচ্ছে আত্মবিশ্বাস বৃদ্ধি। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন। যখন প্রথম প্রশ্নের উত্তর আপনি পারবেন না, তখন দ্বিতীয় প্রশ্নের উত্তর জানা থাকলেও কিন্তু আপনি বলতে পারবেন না। কিন্তু প্রথম প্রশ্নের উত্তর আপনি যদি পারেন, তাহলে দ্বিতীয় প্রশ্নের উত্তর ঠিক বলার সম্ভাবনা কিন্তু অনেকটা বেড়ে যায়। তাই আপনাকে এমন একটি প্রশ্ন করা হয়েছে যে প্রশ্নের সঠিক উত্তর আপনি পারবেন, এবং তার সঙ্গে আপনার আত্মবিশ্বাসকে বৃদ্ধি করবেন। তাই আপনাকে এই প্রশ্ন করা হয়েছে। আসুন 4 নম্বরে এই প্রশ্নের পিছনে কি কারণ রয়েছে আমরা একটু জেনে নিই। 4 নম্বরে যেটিকে বলবো, যে সাধারণ আগ্রহের অন্বেষণ করছে। অর্থাৎ পৃথিবীতে এত বিষয় রয়েছে, তাহলে কোনো একটি মানুষের সঙ্গে সাধারণ সাক্ষাৎকার করতে গেলে, কোনো একটি মানুষের সঙ্গে সাধারণ আলাপচারিতা করতে গেলে নির্দিষ্ট কিছু বিষয় প্রয়োজন হয়। তাহলে ইন্টারভিউয়ার এখন বর্তমানে কোন বিষয় নিয়ে আপনার সঙ্গে সাধারণ আলাপচারিতা করবেন, যেখানে আপনি স্বাচ্ছন্দ্যে অংশগ্রহণ করতে পারবেন, ইন্টারভিউয়ার সেটা জানতে চাইছেন। ইন্টারভিউয়ার যদি তার পছন্দের বিষয়বস্তু নিয়ে আপনার সঙ্গে সাক্ষাৎকার শুরু করেন এবং সেই সাক্ষাৎকারের মধ্যে দিয়ে আপনাকে মূল্যায়ন করার চেষ্টা করেন, তাহলে এটা হতেও পারে যে ইন্টারভিউয়ার যে নির্দিষ্ট বিষয়টিকে ভিত্তি ধরে আপনাকে কিছু প্রশ্ন করছে, আপনার সেই সকল বিষয়বস্তু সম্বন্ধে জানা নেই। তাই এখানে ইন্টারভিউয়ার খুঁজে দেখার চেষ্টা করছেন যে আপনার কোন বিষয়ে আগ্রহ রয়েছে, আপনাকে কোন বিষয় থেকে কিছু প্রশ্ন করলে বা কোন বিষয় থেকে সাধারণ আলাপচারিতা চালিয়ে গেলে আপনার মূল্যায়ন করা সম্ভব হবে। তাই আপনাকে এমন একটি স্কোপ তৈরি করে দেওয়া হয়েছে যে এখানে আপনি আপনার সম্বন্ধে কিছু বলুন, অর্থাৎ আপনার ভালো দিক, আপনার খারাপ দিক, আপনার বেসিক ইন্টারেস্ট কী রয়েছে সেগুলিকে ইন্টারভিউয়ারের সামনে তুলে ধরুন। সেখান থেকে ইন্টারভিউয়ার সাধারণ কথোপকথনের মধ্যে দিয়ে আপনার ব্যক্তিত্বের মূল্যায়ন করতে পারবেন। তাই 4 নম্বরে যে বিষয়টিকে বলবো, আপনার কোন বিষয়ে আগ্রহ রয়েছে, কোন বিষয়ে সাধারণ আগ্রহ রয়েছে, সেই বিষয়গুলি এখানে তুলে ধরতে পারলে আপনি কিন্তু আপনার ইন্টারভিউয়ের পরবর্তী প্রশ্নগুলোকে অনেকাংশে নিয়ন্ত্রণ করতে পারবেন। তাই অবশ্যই আপনার যে নির্দিষ্ট বিষয়ে আগ্রহ রয়েছে সেগুলি কিন্তু অবশ্যই এই প্রশ্নের উত্তরে তুলে ধরার চেষ্টা করবেন।
5 নম্বরে যেটিকে বলবো যে নির্দিষ্ট যে কাজটির জন্য আপনি ইন্টারভিউ দিতে গেছেন সেই কাজ সম্বন্ধে আপনার সাধারণ ধারণা কী রয়েছে। অর্থাৎ আমি একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হতে গেছি, অথচ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের কি কাজ, সেখানে গিয়ে একজন শিক্ষক বা শিক্ষিকা তাকে কি করতে হবে আমার জানাই নেই। আমি পুলিশের ইন্টারভিউ দিতে গেছি, কিন্তু একজন পুলিশের কাজ কি আমার সেই সম্বন্ধে জানাই নেই। এমনটা যদি হয় তাহলে কিন্তু সেটা একটা ক্যান্ডিডেটের পক্ষে খুব খারাপ হবে। তাই আপনার যে নির্দিষ্ট কাজের জন্য আপনি ইন্টারভিউ দিতে গেছেন সেই নির্দিষ্ট কাজ সম্বন্ধে যদি আপনার সাধারণ কিছু অভিজ্ঞতা থাকে বা সাধারণ কিছু মতামত থাকে বা সাধারণ কোনো ধারণা থাকে, এই প্রশ্নের উত্তরে সেই বিষয়বস্তুগুলিকে তুলে ধরার চেষ্টা করবেন, তাহলে অন্য কোনো ক্যান্ডিডেট থেকে ইন্টারভিউয়ের কাছে আপনি কিন্তু আরও অনেক বেশি গ্রহণযোগ্য হবেন, কারণ তারা এমন একজনকে খুঁজছেন যিনি এই কাজের যোগ্য। এবং যেহেতু আপনার পূর্ব অভিজ্ঞতা রয়েছে বা এই কাজ সম্বন্ধে আপনার নির্দিষ্ট কিছু ধারণা রয়েছে, তাই আপনি যখন সেই বিষয়টি নিজের সম্বন্ধে কিছু বলুন প্রসঙ্গে তুলে ধরার চেষ্টা করবেন, তখন কিন্তু স্বাভাবিকভাবেই আপনি ইন্টারভিউয়ারের নজরে আসতে পারবেন। 6 নম্বরে যেটিকে বলবো যে এই নির্দিষ্ট প্রশ্নের মধ্যে আপনার মধ্যে বিশেষ কোনো গুণাবলী আছে কিনা সেটা ইন্টারভিউয়ার খোঁজার চেষ্টা করছেন। অর্থাৎ আমি একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হতে গেছি, তাই পড়াশোনা তো জানি, তার সঙ্গে আমি ভালো গান জানি, আমি ভালো ছবি আঁকতে জানি, বা আমি ভালো কবিতা আবৃত্তি করতে জানি। এই রকম যদি কোনো বিশেষ দক্ষতা থাকে, তাহলে আপনি সেগুলোকে তুলে না ধরলে ইন্টারভিউয়ার কী করে জানবেন যে আপনার মধ্যে এই সকল বিশেষ গুণাবলী রয়েছে। দুটি ছেলে একটি নির্দিষ্ট পদের জন্য আবেদন করেছে। একটি ছেলে শুধু পড়াশোনা জানে এবং অন্য একটি ছেলে পড়াশোনার সঙ্গে ভালো গান গাইতে জানে। তাহলে আপনি বলুন তো এখন কোন ছেলেটি বেশি যোগ্য? অবশ্যই যিনি পড়াশোনার সঙ্গে গান গাইতে জানেন। তাহলে আপনাকে তো জানাতে হবে যে আমি এই বিষয়গুলি জানি, আমি গান করতে জানি, বা আমি নাচ করতে জানি, বা আমি কবিতা আবৃত্তি করতে জানি, বা আমি ছবি আঁকতে জানি, বা কিছু একটা বিশেষ গুণাবলী আমার মধ্যে রয়েছে। তাহলে সেই বিশেষ গুণাবলী দেখানোর জায়গাই হচ্ছে নিজের সম্বন্ধে কিছু বলুন এই প্রশ্নটা। তাহলে আপনি এই প্রশ্নের যখন উত্তর তৈরি করবেন, তখন আপনার মধ্যে কোন বিশেষ গুণাবলীগুলি রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই আপনি এই প্রশ্নের উত্তরের মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করবেন, অবশ্যই অবশ্যই। এবং 7 নম্বরের শেষ যে বিষয়টিকে বলবো, দেখুন প্রত্যেকটা মানুষ কিন্তু সমান না। মানুষের 5টি আঙুল যেমন 5 রকম, সেরকম এই সমাজে 5টি মানুষের মানসিকতাও কিন্তু ভিন্ন ভিন্ন প্রকৃতি। তাহলে আপনার মধ্যে অহংকার আছে কিনা, আপনার মধ্যে কোনো ভয় আছে কিনা, আপনার মধ্যে কোনো জড়তা আছে কিনা, আপনার মধ্যে আত্মবিশ্বাস কতটা রয়েছে, আপনার মধ্যে অন্ধবিশ্বাস কতটা রয়েছে, এই যে বিষয়বস্তুগুলো একটা মানুষের চরিত্রকে সৃষ্টি করে, তাহলে এই সকল বিষয়বস্তুর প্রতিও কিন্তু আপনাকে বিশেষ দৃষ্টি দিতে হবে আপনার এই উত্তরটিকে তৈরি করার সময়। এখন আপনারা ভাবছেন যে নির্দিষ্ট একটি উত্তর বলে দিলেই তো হয়, এতগুলো কথা বলার কি দরকার আছে? কিন্তু না, নির্দিষ্ট একটি উত্তরের মধ্যে দিয়ে কিন্তু এই বিষয়টাকে সম্পূর্ণ তুলে ধরা যাবে না, কারণ আমার জীবনের গল্প একরকম, আপনার জীবনের গল্প একরকম। তাই আমি আমার জীবনের গল্পটা বলতে পারি, আপনি আপনার জীবনের গল্পটা বলতে পারেন। তাই সবথেকে ভালো পথ হচ্ছে প্রশ্নটিকে বুঝে নিয়ে নিজের উত্তরটি নিজে তৈরি করে নিন, সেটা কিন্তু সব থেকে ভালো হবে। তাহলে আমরা বুঝে গেলাম যে নিজের সম্বন্ধে কিছু বলুন এই প্রশ্নটি কেন ইন্টারভিউ বোর্ডে করা হয়। এবারে দেখুন এই প্রশ্নটি কেন এত গুরুত্বপূর্ণ, আসুন সেই সম্বন্ধে কিছু জেনে নিই। আমি আমার নাম বললাম, আমার শিক্ষাগত যোগ্যতা বললাম, যা কিছু বলা হলো বললাম, দিয়ে বললাম যে অবসর সময়ে আমি কবিতা লিখতে ভালোবাসি। তাহলে দেখুন হতে পারে যে ইন্টারভিউয়ার বুঝলেন যে এই সময় আপনার কবিতার প্রতি আগ্রহ আছে, সেটা আপনার উত্তরের মধ্যে দিয়ে বোঝা গেল, এবং পরবর্তীতে কিছু কবি এবং তাদের কবিতা সম্বন্ধে আপনাকে প্রশ্ন করলো, যেগুলো আপনি আগে থেকেই প্রস্তুত হয়ে গেছেন। তাহলে পৃথিবীর এত এত বিষয়, তার মধ্যে থেকে আপনি একটা সম্ভাবনা তৈরি করে ফেললেন যে এখন ইন্টারভিউয়ার আপনাকে কবিতা নিয়ে প্রশ্ন করতেও পারে। নিজের সম্বন্ধে কিছু বলতে গিয়ে আপনি উল্লেখ করলেন যে ভাগীরথী নদীর তীরে আমার বাড়ি। তাহলে এটা হতেও পারে যে বর্তমানে ইন্টারভিউয়ার আপনাকে ভাগীরথী নদী থেকে 2-1টি প্রশ্ন করলো, বা নদী থেকে 2-1টি প্রশ্ন করলো। তাহলে ভূগোলের কত 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 প্রশ্ন আছে, কিন্তু আপনি যেই ভাগীরথী নদীর কথা উল্লেখ করলেন সেখান থেকে আপনার সিলেবাসটা কিন্তু ছোট হয়ে গেল। তাই আপনি যে সকল বিষয়গুলি নিজের সম্বন্ধে কিছু বলুন এই প্রশ্নের মধ্যে তুলে ধরছেন, সেই সকল বিষয়গুলি সম্বন্ধে সাধারণ কিছু ধারণা রাখার চেষ্টা করবেন। আপনি বললেন যে আমি মুর্শিদাবাদ জেলার এই গ্রাম থেকে এসেছি, তাহলে হতে পারে যে ইন্টারভিউয়ার এই মুহূর্তে আপনাকে মুর্শিদাবাদ জেলার ইতিহাস সম্বন্ধে জিজ্ঞাসা করলো, বা মুর্শিদাবাদ জেলার বর্তমানে অর্থনৈতিক অবস্থা, সেখানকার শিক্ষার অবস্থা সম্বন্ধে আপনাকে জিজ্ঞাসা করলো।
কিন্তু আপনি যখন ইন্টারভিউয়ের প্রস্তুতি নিচ্ছেন তখন তো নিজের জেলা সম্বন্ধে পড়ে গেছেন। তাহলে দেখুন, এটি এমন একটি প্রশ্ন, এই প্রশ্ন কিন্তু ইন্টারভিউ বোর্ডে আপনাকে কোন বিষয় নিয়ে প্রশ্ন করা হবে সেটিকেও কিন্তু অনেক সময় সেই পথ নির্দেশ করে দিতে পারে। তাই এই যে প্রশ্ন, এই প্রশ্নটিকে নিয়ে অবশ্যই সাবধান হবে। এখন আসুন আমরা জেনে নিই যে কেমন করে আমি আমার এই প্রশ্নের উত্তর সাজাবো। দেখুন, সবার আগেই নিজের নাম, আপনার নাম কি, আপনার পরিচয় সেটাকে প্রকাশ করুন। সেখানে বাবার নাম, মায়ের নাম এগুলো আমার মনে হয় না অতটা গুরুত্বপূর্ণ। তাহলে প্রথমে আপনি সবার আগে আপনার নাম রাখুন এবং নামের পরে আপনার বাসস্থানের পরিচয় দিন। আপনি কোথা থেকে এসেছেন, আপনি যেখানে বসবাস করেন সেটি যদি পশ্চিমবঙ্গের উল্লেখযোগ্য কোনো জায়গা হয় তাহলে তার থেকে অতিরিক্ত বলার প্রয়োজন নেই। যেমন আমি কৃষ্ণনগর থেকে এসেছি বা আমি বহরমপুর থেকে এসেছি ইত্যাদি। তাহলে দেখুন, শুধুমাত্র এই নামগুলি দিয়েই কিন্তু আমরা আমাদের বাসস্থানের পরিচয় তুলে ধরতে পারি। কিন্তু আমার বাড়ি যদি এমন কোনো একটি গ্রামে হয় যে গ্রামটি বিশেষ পরিচিত কোনো গ্রাম না, সেক্ষেত্রে অবশ্যই জেলার নাম উল্লেখ করুন, কারণ হতে পারে পরবর্তীতে আপনাকে সেই জেলা থেকে প্রশ্ন করা হলো। তাহলে প্রথমে আপনি আপনার নাম বললেন, তারপরে আপনি আপনার বাসস্থানের পরিচয় দিলেন যে কোথায় বসবাস করছেন। যদি বিখ্যাত জায়গা হয় তাহলে সেটুকুই, আর যদি সেরকম বিখ্যাত জায়গা না হয় তাহলে তার সঙ্গে জেলার নামটিকে জুড়ে দিন। এরপর যেটা আসে, আপনার শিক্ষাগত যোগ্যতা, আপনি কতটা পড়াশোনা করেছেন, মাধ্যমিকটিকে বলুন এবং সবার শেষ ডিগ্রিটিকে বলুন। একধারে পরপর বলতে যাওয়ার কিছু নেই। আপনি যদি বলেন যে এত সালে আমি আমার স্নাতক ডিগ্রি অর্জন করেছি, তার মানে আপনি নিশ্চয়ই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশ করেছেন। অর্থাৎ আমি বলছি এই সমস্ত বিষয়বস্তুগুলোকে একটু সংক্ষিপ্ত করার চেষ্টা করুন। এরপরেই চলে আসুন আপনার যে প্রফেশনাল কোয়ালিফিকেশন রয়েছে বা প্রফেশনাল ট্রেনিং রয়েছে বা নির্দিষ্ট যে বিষয়ে আপনার অভিজ্ঞতা রয়েছে সেই বিষয়ে। আপনি যখন প্রাইমারি স্কুলের শিক্ষক হতে গেছেন তখন কিন্তু ডিএলএড ডিগ্রি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যখন উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক হতে গেছেন তখন বিএড ডিগ্রি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এই সকল ডিগ্রিগুলিকে আলাদা করে উল্লেখ করুন যে আপনি কোন কলেজ থেকে কত সালে সেই ডিগ্রি অর্জন করেছেন। একই সঙ্গে যদি কোনো বেসরকারি ক্ষেত্রে আপনি কোনো ইন্টারভিউ দিতে যান তাহলে এর আগে এই সংক্রান্ত কাজ আপনি কোথায় করেছেন বা আপনার কী অভিজ্ঞতা আছে সেটা কিন্তু এই যে 4 নম্বর কলম, এই 4 নম্বর কলমে উল্লেখ করুন। এরপরে এই 5 নম্বরে যেটা আসে সেটা হচ্ছে যে আপনার ভালো লাগার বিষয়বস্তুগুলোকে এখানে উল্লেখ করুন এবং সেই ভালো লাগার বিষয়বস্তুগুলো যেন অবশ্যই আপনি যে চাকরি করতে গেছেন তার সঙ্গে যেন সম্পর্ক রাখে। আপনি হতে গেছেন শিক্ষক আর সেখানে গিয়ে বলছেন যে আমার মাছ ধরতে খুব ভালো লাগে, তাহলে দেখুন এটা কিন্তু শিক্ষকের সঙ্গে কিন্তু যাচ্ছে না। তাই আপনি সেখানে বলতে পারেন যে আমার অবসর সময়ে বই পড়তে ভালো লাগে, আমার অবসর সময়ে শিশুদের নিয়ে কাজ করতে ভালো লাগে, আমার অবসর সময়ে কবিতা আবৃত্তি করতে ভালো লাগে ইত্যাদি। তাহলে আপনি যে কাজের জন্য ইন্টারভিউ দিতে গেছেন আপনি কিন্তু নিজের ভালো লাগার বিষয়ের মধ্যে অবশ্যই সেই কাজগুলিকে রাখবেন। হতেও পারে আপনার সেই ভালো লাগার কাজ থেকেই পরবর্তী ইন্টারভিউয়ের প্রশ্নগুলো আপনাকে করা হলো এবং আপনি আগে থেকে যেহেতু প্রস্তুতি নিয়ে গেছেন কাজেই সেই সকল প্রশ্নের আপনি উত্তর দিতে পারলেন। যদিও আবারও বলছি, এটা কোনো প্রশ্ন উত্তর পর্ব নয়, এটা হচ্ছে সাক্ষাৎকার পর্ব। তাহলে সেই সাক্ষাৎকারে আপনাকে যে সকল প্রশ্নগুলির মধ্যে দিয়ে মূল্যায়ন করার ব্যবস্থা করেছেন ইন্টারভিউয়ার, আপনি সেই সকল প্রশ্নগুলির উত্তর দিতে পারলেন। এরপরে 6 নম্বরে বলবো যে আপনার যদি অতিরিক্ত কোনো দক্ষতা থাকে সেই অতিরিক্ত দক্ষতাকে কিন্তু অবশ্যই তুলে ধরবেন। যেমন আমি বিদ্যালয়ের শিক্ষক হতে গেছি, আমি অবসর সময়ে গল্প লিখতে ভালোবাসি, এটা হচ্ছে অতিরিক্ত একটি যোগ্যতা আপনার, একটি দক্ষতা আপনার। তাহলে এটাকে কিন্তু অবশ্যই তুলে ধরতে হবে। এবং 7 নম্বরে সবার শেষে উপসংহারে আপনি কিন্তু অবশ্যই তাদেরকে নমস্কার জানিয়ে আপনার যে বক্তব্য সেই বক্তব্য শেষ করবেন এবং 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 লক্ষ্য রাখবেন অবশ্যই যে আপনি যে উত্তরটিকে সাজিয়েছেন সেখানে যেন এমন 4-5টি টপিকের উল্লেখ থাকে যেখান থেকে ইন্টারভিউয়ার সাধারণ প্রশ্ন করতে পারেন। অর্থাৎ আমার মুর্শিদাবাদ জেলায় বাড়ি, অর্থাৎ মুর্শিদাবাদ নিয়ে একটি প্রশ্ন করার স্কোপ কিন্তু তৈরি হলো। আমার জলঙ্গি নদীর তীরে বাড়ি, অর্থাৎ জলঙ্গি নদীকে নিয়ে এই মুহূর্তে প্রশ্ন করার মতো একটি স্কোপ কিন্তু ইন্টারভিউয়ারের কাছে তৈরি হলো। আমি কবিতা আবৃত্তি করতে ভালোবাসি, তাহলে কবিতা আবৃত্তি সম্পর্কিত কিছু প্রশ্ন কিন্তু এই মুহূর্তে ইন্টারভিউয়ার কিন্তু আপনাকে করতে পারবেন। তবে আবারও বলছি, এই প্রশ্নের উত্তরে কোনোদিন অতিকথন করবেন না, কোনো মিথ্যা কথা বলবেন না, যেটা সত্য সেটাকেই তুলে ধরবেন। হয়তো আপনি ক্রিকেট সম্বন্ধে কিছুই জানেন না অথচ বললেন যে আমার ক্রিকেট খেলা খুব ভালো লাগে, তাহলে হতে পারে এই মুহূর্তে আপনাকে ক্রিকেট থেকে প্রশ্ন করা হলো আর আপনি একটি প্রশ্নের উত্তর দিতে পারলেন না।
তাই আপনি যেগুলো জানেন, আপনি যেটা ভালোবাসেন, আপনি যেটা পারেন, সেই সকল সত্যগুলো এখানে অবশ্যই তুলে ধরার চেষ্টা করুন। আখেরে সেটা আপনার পক্ষে মঙ্গলজনক হবে। এবং 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 কোনো সময় অতিরঞ্জিত কথা বলবেন না। এমন কোনো কিছু কথা বললেন যে কথাগুলির সঙ্গে বাস্তবের কোনো ভিত্তিই নেই, তাহলে কিন্তু সেটা আপনার সম্বন্ধে একটা ঋণাত্মক ধারণা ইন্টারভিউয়ারের সামনে কিন্তু তুলে ধরবে। তাহলে আজকের এই ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। এবং নতুন একটি চ্যানেল, এবং এটিই হচ্ছে সেই চ্যানেলের প্রথম ভিডিও, আমার পাশে অবশ্যই দাঁড়াবেন, আমাদের পাশে অবশ্যই দাঁড়াবেন। আমরা হাতে হাত রেখে অনেক দূর এগিয়ে যাব। তার জন্য আপনি অবশ্যই দয়া করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, বেল আইকন বাজিয়ে দেবেন, আর যা কিছু করার আছে করবেন। মোট কথা সঙ্গে থাকবেন একটা পরিবারের মতো, তাহলেই হবে। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে, অন্য কোনো একদিন। ততক্ষণের জন্য আপনার এই বন্ধু বিশ্বদীপ নন্দীকে বিদায়।